আসসালামু আলাইকুম। আমি মাইশা ফাহমিদা। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিনিয়তই চেষ্টা করছি আপনাদের গল্প পড়ে শোনাবার জন্য, এবং অনেক গল্পই আছে যেগুলো আমি নিজেই প্রথমবার পড়ছি আপনাদের সাথে, সুতরাং আমারও বেশ ভালোই লাগছে। এখন আপনাদের গল্পগুলো কেমন লাগছে বা আপনারা কি শুনতে চান, যদি একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন তাহলে আমার মনে হয় আমার বেশ ভালো লাগবে এবং আমি একটু উৎসাহ বোধ করব। আশা করি আমার গল্পগুলো আপনাদের ভালোই লাগে। যাই হোক, আজকে সৈয়দ বাড়ির বৈঠকখানার পক্ষ থেকে আপনাদের জন্য যেই ছোট গল্পটি পড়ে শোনাবার চেষ্টা করব সেটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সতী। চলুন গল্পটা শুনে আসা যাক। হরিশ পাবনার একজন সম্ভ্রান্ত ভালো উকিল, কেবল ওকালতি হিসেবেই নয়, মানুষ হিসেবেও বটে। দেশের সর্বপ্রকার ভালো অনুষ্ঠানের সাথে সে অল্প বিস্তর সংশ্লিষ্ট। শহরের কোনো কাজে তাকে বাদ দিয়ে হয় না। সকালে দুর্নীতি দমন সমিতির কার্যকরী সভার একটি বিশেষ অধিবেশন ছিল। কাজ সেরে বাড়িতে এসে একটু দেরি হয়ে গেছে। এখন কোনো রকমে দুটি খেয়ে নিয়ে আদালতে পৌঁছতে পারলে হয়। বিধবা ছোট বোন উমা কাছে এসে তত্ত্বাবধান করছে যাতে তার খাওয়ায় কোনো ত্রুটি না হয়। স্ত্রী নির্মলা ধীরে ধীরে প্রবেশ করে একটু দূরে দাঁড়ালো, বলল, কালকের কাগজে দেখলাম আমাদের লাবণ্যপ্রভা আসছেন, এখানকারই নাকি মেয়ে, স্কুলের ইন্সপেক্টর হয়ে। এই সহজ কথা কটির ইঙ্গিত খুবই গভীর। উমা একটু চমকে উঠল, তারপর বলল, সত্যি নাকি? তা লাবণ্যর নাম এমন তো কতই আছে বৌদি। তা আছে, তাই ওকেই জিজ্ঞেসে করছি। হরিশ মুখ তুলে একটু কটু কণ্ঠে বলে উঠল, আমি জানবো কি করে শুনি? গভর্নমেন্টকে আমার সঙ্গে পরামর্শ করে লোক বহাল করে নাকি? আহা, রাগ করো কেন? রাগের কথা তো বলিনি। তোমার তদবির তাগাদায় যদি কারো উপকার হয়ে থাকে সে তো আহ্লাদের কথা। এই বলে যেমন এসেছিল তেমনই মন্থর গতিতে বের হয়ে গেল। আমার মাথা খাও দাদা, এই খাওয়া ছেড়ে উঠো না বললাম। ও দাদা, উঠো না। হরিশ বিদ্যুৎ বেগে আসন ছেড়ে উঠে দাঁড়ালো। না, শান্তিতে এক মুঠো ভাত খাবো তারও জো নেই। উফ, আত্মঘাতী না হলে আর। বলতে বলতে দ্রুত বেগে বের হয়ে গেল। যাবার পথে স্ত্রীর মধুর কণ্ঠ কানে গেল, তুমি কোন দুঃখে আত্মঘাতী হবে লা? যে হবে সে একদিন জগৎ দেখবে। এইখানে হরিশের একটু পূর্ব বৃত্তান্ত বলা প্রয়োজন। এখন তার বয়স 40-এর কম নয়, কিন্তু বয়স যখন সত্যিই একদিন কম ছিল, সেই পাঠ্যাবস্থার একটা ইতিহাস আছে। পিতা রামমোহন তখন বরিশালের সাব জজ। হরিশ এমএ পরীক্ষা পাশ করবার জন্য তৈরি করতে কলকাতার মেস ছেড়ে বরিশালে এসে উপস্থিত হলো। প্রতিবেশী ছিলেন হরকুমার মজুমদার, স্কুল ইন্সপেক্টর। লোকটি নিরীহ, নিরহংকার এবং অগাধ পণ্ডিত। সরকারি কাজে একটু ফাঁক পেলে এবং সদরে থাকলে মাঝে মাঝে এসে সদরওয়ালা বাহাদুরের বৈঠকখানায় বসতেন। অনেকেই আসতেন, টাকাওয়ালা মুন্সেফ, দাড়ি ছাঁটা ডেপুটি, মহাস্থবির সরকারি উকিল এবং শহরের অন্যান্য মান্যগণ্যের দল। সন্ধ্যের পরে কেউই প্রায় অনুপস্থিত থাকতেন না। তার কারণও ছিল, সদরওয়ালা নিজে ছিলেন নিষ্ঠাবান হিন্দু। অতএব আলাপ আলোচনার অধিকাংশই হতো ধর্ম সম্বন্ধে। এবং যেমন সর্বত্র ঘটে, এখানেও তেমনই আধ্যাত্ম তত্ত্বকথার শাস্ত্রীয় মীমাংসার সমাধান হতো খণ্ডযুদ্ধের মাধ্যমে। সেদিন এমনই একটা লড়াইয়ের মাঝখানে হরকুমার তার বাঁশের ছড়িটি হাতে করে আস্তে আস্তে এসে উপস্থিত হলেন। এই সকল যুদ্ধ বিগ্রহ ব্যাপারে কোনো দিন তিনি কোনো অংশগ্রহণ করতেন না। নিজে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন বলেই হোক, অথবা শান্ত মৌন প্রকৃতির মানুষ ছিলেন বলেই হোক, চুপ করে শোনা ছাড়া গায়ে পড়ে অভিমত তিনি প্রকাশ করতেন না, বা তার চঞ্চলতাও একটি দিনও প্রকাশ পায়নি। আজ কিন্তু অন্য রূপ ঘটল। তিনি ঘরে ঢুকতেই টাকাওয়ালা মুন্সেফ বাবু তাকে মধ্যস্থ মেনে বসলেন।
এর কারণ হলো এইবার ছুটিতে কলকাতা গিয়ে তিনি কোথায় যেন এই লোকটির ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের একটা জনরূপ শুনে এসেছিলেন। হরকুমার স্মিত হাস্যে সম্মত হলেন। অল্পক্ষণে বোঝা গেল যে শুধু শাস্ত্রের বঙ্গানুবাদকে সম্বল করে এর সাথে তর্ক চলে না। সবাই খুশি হলেন না শুধু সাব জাজ বাহাদুর নিজে, অর্থাৎ যে ব্যক্তি জাতি দিয়েছে তার আবার শাস্ত্রজ্ঞান কিসের জন্য, এবং বললেনও ঠিক তাই। সকলে উঠে গেলে তার পরম প্রিয় সরকারি উকিলবাবুকে চোখের ইঙ্গিতে একটু হেসে বললেন, শুনলেন তো ভাদুরী মশাই, ভূতের মুখে রাম নাম আর কি। ভাদুরী ঠিক সায় দিতে পারলেন না, বললেন, তা বটে, কিন্তু জানে খুব ওই সমস্ত ওই যেন মুখস্থ, আগে মাস্টারি করতো কি না। হাকিম প্রসন্ন হলেন না। তিনি বললেন, ও জানার মুখে আগুন, এরাই হলো জ্ঞান পাপী, এদের আর মুক্তি নেই। হরিশ সেদিন চুপ করে একধারে বসেছিল। এই অল্পভাষী প্রৌঢ়ের জ্ঞান ও পাণ্ডিত্য দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। সুতরাং পিতার অভিমত যাই হোক না কেন, পুত্র তার আসন্ন পরীক্ষা সমুদ্র থেকে মুক্তি পাবার আশায় তাকেই গিয়ে ধরে বসল। সাহায্য তাকে করতেই হবে। হরকুমার সম্মত হলেন। এইখানে তার কন্যা লাবণ্যের সাথে হরিশের পরিচয় হলো। সেও আইএ পরীক্ষার পড়া তৈরি করতে কলকাতার গণ্ডগোল ছেড়ে পিতার কাছে এসেছিল। সেই দিন থেকে প্রতিদিনের আনাগোনায় হরিশ শুধু পাঠ্যপুস্তকের এই কঠিন কঠিন অংশের অর্থই জানল না, আরও একটা জটিলতর বস্তুর বিশেষ স্বরূপ জেনে নিল, যা তত্ত্ব হিসেবে ঢের বড়। কিন্তু সে কথা এখন যাক। ক্রমশ পরীক্ষার দিন কাছে আসতে লাগলো। হরিশ কলকাতায় চলে গেল। পরীক্ষাও সে ভালোই দিল এবং ভালোভাবেই পাশ করল। কিছুদিন পরে আবার যখন দেখা হলো, হরিশ সমবেদনায় মুখ একেবারে পাংশু করে প্রশ্ন করল, আপনি ফেল করলেন যে বড়? লাবণ্য বলল, এটুকুও পারবো না, আমি কি এতটাই অক্ষম? ঠিক আছে, যা হবার তা হয়েছে, কিন্তু এবার কিন্তু ভালো করে এক্সামিনটা দিতে হবে, ঠিক আছে? তোর খুব ভালো করে দিলেও আমি সেই ফেলই হব, ও আমি পারবো না। এ কি পারবেন না? কীরকম? কীরকম আবার কি? এমনি। এই বলে সে হাসি চেপে ধরে দ্রুত পদে প্রস্থান করল। ক্রমশ কথাটা হরিশের মায়ের কানে গেল। সেদিন সকালে রামমোহন বাবু মোকদ্দমার রায় লিখছিলেন। যে দুর্ভাগা হারিয়েছে তার আর কোথাও কোনো কুল কিনারা না থাকে, এই শুভ সংকল্প কার্যে পরিণত করতে রায়ের মুসা বিদায় বেছে বেছে শব্দ যোজনা করছিলেন। গৃহিণীর মুখে ছেলের কাণ্ড শুনে তার মাথায় আগুন ধরে গেল। হরিশ নরহত্যা করেছে শুনলেও বুঝি তিনি এতটা বিচলিত হতেন না। দুই চোখ রক্তবর্ণ করে বললেন, এত বড়? এর থেকে অধিক কোনো কথা তার মুখে আর এলো না। দিনাজপুরে থাকতে একজন প্রাচীন উকিলের সাথে তার শেখার গুচ্ছ, গীতার মর্মার্থ এবং পেনশনান্তের এই কাশিবাসীর উপকারিতা নিয়ে অত্যন্ত মতের মিল এবং হৃদ্যতা জন্মেছিল। একটা ছুটির দিনে গিয়ে তারই ছোট মেয়ে নির্মলাকে আর একবার চোখ দিয়ে দেখে এসে ছেলের বিয়ের পাকা কথা দিয়ে এলেন। মেয়েটি দেখতে ভালো। দিনাজপুরে থাকতে গৃহিণী তাকে অনেকবার দেখেছেন। এরপরেও স্বামীর কথা শুনে গালে হাত দিয়ে বললেন, বলো কি গো, একেবারে পাকা কথা দিয়ে এলে? আজকালকার ছেলে। কিন্তু আমি তো আজকালকার বাপ নই। আমি আমার সেকেলে নিয়মে ছেলে মানুষ করতে পারি। হরিশের পছন্দ যদি না হয়, আর কোনো উপায় দেখতে বলো। গৃহিণী তার স্বামীকে চিনতেন। তিনি নির্বাক হয়ে গেলেন। মেয়ে ডানা কাটা পরি না হোক ভদ্র ঘরের কন্যা, সে যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিন্দুয়ানি নিয়ে আমাদের ঘরে আসে, তাহলে তাই যেন হরিশের ভাগ্য বলে মানে। খবরটা প্রকাশ পেতে দেরি হলো না। হরিশও শুনল। প্রথমে সে মনে করলো পালিয়ে কলকাতায় গিয়ে কিছু না জুটুক টিউশনি করিয়ে জীবিকা নির্বাহ করবে। পরে ভাবল সন্ন্যাসী হবে। শেষে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ ইত্যাদি স্মরণ করে স্থির হয়ে থাকল। কন্যার পিতা ঘটা করে পাত্র দেখতে আসলেন এবং আশীর্বাদের কাজটাও একই সঙ্গে সেরে ফেললেন। সভায় শহরের বহু সম্ভ্রান্ত ব্যক্তি আমন্ত্রিত ছিলেন। নিরীহ হরকুমার কিছু না জেনেই এসেছিলেন।
তাদের সামনে রায়বাহাদুর তার হবু বেয়াইয়ের হিন্দু ধর্মের সেই প্রগাঢ় নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরেজি শিক্ষার সংখ্যাতীত দোষ কীর্তন করে অনেকটা এইরূপ মত প্রকাশ করলেন যে তাকে 1000 টাকা মাইনের চাকরি দেয়া ব্যতীত ইংরেজির আর কোনো গুণ নেই। আজকাল দিনক্ষণ অন্যরকম হয়েছে, ছেলেদের ইংরেজি না পড়ালে চলে না। কিন্তু যে মূর্খ এই ম্লেচ্ছ বিদ্যা আর ম্লেচ্ছ সভ্যতা হিন্দুর শুদ্ধান্তপুরে মেয়েদের মধ্যে টেনে আনে, তার এই কালো নেই ও কালো নেই। এক হরকুমার ছাড়া এর অর্থ আর কারো ভেতরে প্রবেশ করল না। সেদিন সভা ভেঙে যাওয়ার আগেই বিয়ের দিন স্থির হলো এবং যথাসময়ে শুভ কর্ম সমাধা হতেও বিঘ্ন ঘটল না। মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠানোর আগে মৈত্রগৃহিণী মানে নির্মলা সতীসাধ্যী মা বধূ জীবনের সেই চরম তত্ত্বটি মেয়ের কানে দিলেন। বললেন, মা, পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল। সংসার করতে আর যাই ভুলো না কেন, কখনো এ কথাটি ভুলো না, কেমন? তার নিজের স্বামী টিকির গোছা এবং শ্রী গীতার মর্মার্থ নিয়ে মেতে ওঠার আগ পর্যন্ত তাকে অনেক জ্বালিয়েছেন। আজও তার দৃঢ় বিশ্বাস এই মৈত্র বুড়ো চিতায় না ওঠা পর্যন্ত তার নিশ্চিন্ত হবার কোনো জো নেই। নির্মলা স্বামীর ঘর করতে আসলো এবং সেই ঘর আজ 20 বছর যাবৎ করে চলেছে। এই সুদীর্ঘকালে কত পরিবর্তন, কত কি ঘটল। রায়বাহাদুর মরলেন, স্বধর্মনিষ্ঠ মৈত্রও চলে গেলেন। লেখাপড়া সাঙ্গ হলে লাবণ্যর অন্য জায়গায় বিয়ে হলো। জুনিয়র উকিল হরিশ সিনিয়র হয়ে উঠল। বয়স তার যৌবন পেরিয়ে প্রৌঢ়ত্বে গিয়ে পড়ল। কিন্তু নির্মলা তার মাতৃদত্ত মন্ত্র এ জীবনেও ভুলল না। এই সজীব মন্ত্রের ক্রিয়া যে এত তাড়াতাড়ি শুরু হবে তা কে জানত? রায়বাহাদুর তখনও জীবিত, পেনশন নিয়ে পাবনার বাড়িতে এসে পৌঁছেছেন। হরিশের এক উকিল বন্ধুর পিতৃশ্রাদ্ধ উপলক্ষে কলকাতা থেকে একজন ভালো কীর্তনওয়ালি এসেছে। সে দেখতে সুশ্রী এবং বয়স কম। অনেকেরই ইচ্ছে ছিল কাজকর্মের শেষে একদিন ভালো করে তার কীর্তন শোনা। পরদিন হরিশের গান শুনবার নিমন্ত্রণ হলো। গান শুনে বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে গেল। নির্মলা ওপরের খোলা বারান্দায় রাস্তার দিকে চেয়ে দাঁড়িয়েছিল। স্বামীকে ওপরে উঠতে দেখে জিজ্ঞাসা করল, গান লাগলো কেমন? খাসা গায়। দেখতে কেমন? মন্দ না, ভালোই। তাহলে রাতটা একেবারে কাটিয়ে এলেই তো পারতে। এই অপ্রত্যাশিত কুৎসিত মন্তব্যে হরিশের ভীষণ রাগ হবে কি বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তার মুখ দিয়ে শুধু বের হলো, কীরকম? রকম তো ভালোই। আমি কচি খুকি নই, জানি সব, বুঝিও সব। আমার চোখে ধুলো দেবে তুমি? আচ্ছা। উমা পাশের ঘর থেকে ছুটে এসে বলল, তুমি করছো কি বৌদি? বাবা শুনতে পাবে যে। পেলই না বা শুনতে, আমি তো চুপি চুপি কথা কইছি না। এই উত্তরের প্রত্যুত্তরে যে উমা কি বলবে ভেবে পেল না, কিন্তু পাছে তার উচ্চস্বরে বৃদ্ধ পিতার ঘুম ভেঙে যায় এই ভয়ে সে পরক্ষণেই জোর হাতে ক্রুদ্ধ চাপা গলায় মিনতি করে বলল, রক্ষা করো বৌদি, এত রাত্রে চেঁচিয়ে আর কোনো কেলেঙ্কারি করো না। বউয়ের কণ্ঠস্বর এতে বাড়ল বই কমল না। বলল, কিসের কেলেঙ্কারি? তুমি বলবে না কেন ঠাকুরজি? তোমার বুকের ভেতরটা তো আর জ্বলে পড়ে যাচ্ছে না? বলতে বলতে সে কেঁদে ফেলে দ্রুত বেগে ঘরে ঢুকে সশব্দে দ্বারে খিল দিয়ে বন্ধ হয়ে থাকলো ঘরের ভেতর। হরিশ কাঠের পুতুলের মতো নিঃশব্দে নিচে এসে বাকি রাতটুকু মক্কেলদের বসবার বেঞ্চের ওপর শুয়ে কাটালো। তারপর দিন 10 মতো উভয়ের মধ্যেই কথা চালাচালি একেবারেই বন্ধ। কিন্তু হরিশকেও আর সন্ধ্যের পরে বাইরে পাওয়া যায় না। গেলেও তার শঙ্কাকুল ব্যাকুলতা লোকের হাসির বস্তু হয়ে উঠল। বন্ধুরা রাগ করে বলতে লাগলো, হরিশ, যত বুড়ো হচ্ছ রোগও যেন বেড়ে যাচ্ছে হে। হরিশ অধিকাংশ জায়গায় জবাব দিতে পারত না। কেবল খোঁচা বেশি করে বিঁধলেই বলতো, এই ঘেন্নায় আমাকে যদি তোমরা ত্যাগ করতে পারো তাহলে তোমরাও বাঁচো আর আমিও বাঁচি।
আরে বৃথা বৃথা, ওকে লজ্জা দিতে গিয়ে এখন নিজেরাই লজ্জায় মরে যায়, কি বলো বন্ধুরা? সেবার বসন্ত রোগে লোক মরতে লাগলো খুব বেশি। হরিশকেও রোগে ধরল। কবিরাজ এসে পরীক্ষা করে মুখ গম্ভীর করে বললেন, মারাত্মক, রক্ষা পাওয়া কিন্তু খুব কঠিন। রায় বাহাদুর তখন পরলোকে। হরিশের বৃদ্ধা মা আছাড় খেয়ে পড়লেন। নির্মলা ঘর থেকে বের হয়ে বলল, আমি যদি সতী মায়ের সতীকন্যা হই, আমার নোয়া সিঁদুর ঘুচবে কার সাধ্য আছে? তোমরা ওকে দেখো, আমি চললুম। এই বলে সে শীতলার মন্দিরে গিয়ে লুটিয়ে পড়ল। বলল, উনি বাঁচেন তো আমি ঘরে ফিরব, নইলে এখান থেকেই ওর সঙ্গে যাব। 7 দিনের মধ্যে দেবতার চরণামৃত ভিন্ন কেউ তাকে জল পর্যন্ত খাওয়াতে পারল না। কবিরাজ এসে বললেন, মা, তোমার স্বামী আরোগ্য হয়েছে, এবার তুমি ঘরে চলো। লোকে ভিড় করে দেখতে আসলো। মেয়েরা পায়ের ধুলো নিল, তার মাথায় থাবা থাবা সিঁদুর ঘষে দিল। বলল, মানুষ তো নয়, যেন সাক্ষাৎ মা। বৃদ্ধেরা বললেন, সাবিত্রীর উপাখ্যান মিথ্যে। না, কলিতে ধর্ম গেছে বলেই কি ওই একেবারে 16 আনা গেছে? জমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এলো গো। বন্ধুরা লাইব্রেরি ঘরে বলা বলি করতে লাগলো, সাদে আর মানুষের স্ত্রীর গোলাম হয় হে, বিয়ে তো আমরাও করেছি, কিন্তু এমন নইলে আর স্ত্রী। এই এখন বোঝা গেল কেন হরিশ সন্ধ্যের পরে বাইরে থাকতে চাইতো না। বীরেন উকিল ভদ্রলোক। গত বছর ছুটিতে কাশি গিয়ে সে সন্ন্যাসীর কাছে মন্ত্র নিয়ে এসেছে। টেবিলে প্রচণ্ড করাঘাত করে বলল, আমি জানতাম হরিশ মরতেই পারে না। সত্যিকার সতীত্ব জিনিস পাওয়াটা কি সোজা ব্যাপার হে? বাড়ি থেকে বলে গেল, যদি সতী মায়ের সতীকন্যা হই তো উফ, গাটা একেবারে শিউরে ওঠে। তারিণী চাটুর্যের বয়স হয়েছে, আফিংখোর লোক। এক ধারে বসে নিবিষ্ট চিত্তে তামাক খাচ্ছিল। হুঁকাটা বেয়ারার হাতে দিয়ে নিঃশ্বাস ফেলে বলল, শাস্ত্র মতে সহধর্মিণী কথাটা ভারী শক্ত। আমার দেখ না, মেয়ে কেবল 7টা, বিয়ে দিতে দিতেই ফতুর হয়ে গেলাম। অনেক দিন পরে ভালো হয়ে আবার যখন হরিশ আদালতে উপস্থিত হলো, তখন কত লোকে যে তাকে অভিনন্দিত করল তার সংখ্যা নেই। ব্রজেন্দ্রবাবু নিজে এসে বললেন, ভাই হরিশ, ওই স্ত্রৈন্য বলে তোমাকে অনেক লজ্জা দিয়েছি, মাফ করো কেমন? এই লক্ষ্য কেন, ওই কোটি কোটির মধ্যেও তোমার মতন ভাগ্যবান নেই, তুমি একেবারে ধন্য। ভক্ত বীরেন বলল, সীতা সাবিত্রীর কথা না হয় ছেড়ে দাও, কিন্তু খনা, লীলাবতী, গার্গী এত আমাদের দেশেই জন্মেছিলেন। ভাই, স্বরাজ ফরাজ যাই বলো, কিছুতেই হবে না মেয়েদের যতদিন না আবার তেমনই তৈরি করতে পারবো। আমার তো মনে হয় শীঘ্রই পাবনায় একটা আদর্শ নারী শিক্ষা সমিতি গড়ে তোলা প্রয়োজন, এবং যে আদর্শ মহিলা তার পার্মানেন্ট প্রেসিডেন্ট হবেন তার নাম তো আমরা সবাই জানি। সেই সঙ্গে একটা বন প্রথা নিবারণী সমিতিও হওয়া আবশ্যক। দেশটা কেমন ছারখার হয়ে গেল। হরিশ, তোমার তো ছেলেবেলায় খাসা হাতের লেখা ছিল, তোমার উচিত তোমার এই রিকভারি সম্বন্ধে একটা আর্টিকেল লিখে আনন্দবাজার পত্রিকায় ছাপিয়ে দেওয়া। হরিশ কোনো কথারই জবাব দিতে পারল না। কৃতজ্ঞতায় তার 2 চোখ ছল ছল করতে লাগল। মৃত জমিদার গোসাইচরণের বিধবা পুত্রবধূর সাথে অন্যান্য পুত্রদের বিষয় সংক্রান্ত মামলা বেঁধেছিল। হরিশ ছিল বিধবার উকিল। জমিদারের আমলা কে, সে যে কোন পক্ষে তা জানা কঠিন বলে গোপনে পরামর্শের জন্য বিধবা নিজেই পূর্বে 2-1 বার উকিলের বাড়ি এসেছিলেন। আজ সকালেও তার গাড়ি এসে হরিশের সদর দরজায় থামল। হরিশ সসম্ভ্রমে তাকে নিজের বসবার ঘরে এনে বসালেন। আলোচনায় যাতে ও ঘরে মুহুরীর কানে কোনো কথা না যায়, এই ভয়েই দুজনেই সাবধানে ধীরে ধীরে কথা বলছিলেন। বিধবার কি এক অসংলগ্ন প্রশ্নে হরিশ হেসে ফেলে জবাব দেবার চেষ্টা করতেই পাশের ঘরে পর্দার আড়াল থেকে আকস্মাৎ একটা তীক্ষ্ণ কণ্ঠের শব্দ আসলো, আমি সব শুনেছি। বিধবা চমকে উঠলেন। হরিশ লজ্জা এবং শঙ্কায় কাঠ হয়ে গেল।
এক জোড়া অতি সতর্ক চোখ এবং কান যে তাকে অহরহ পাহারা দিচ্ছে, এ কথা সে মুহূর্তের জন্য ভুলে গেছিল। পর্দা ঠেলে নির্মলা রণমূর্তিতে বের হয়ে আসলো। হাত নেড়ে কণ্ঠস্বরে বিষ ঠেলে বলল, ফুসফুস করে কথা কই আমাকে ফাঁকি দেবে? মনেও করো না সে কথা। কই, আমার সঙ্গে তো এমন করে হেসে হেসে কোনোদিন কথা কইতে দেখিনি। অভিযোগ একেবারেই মিথ্যে নয়। বিধবা সভয়ে বললেন, এ কি কাণ্ড হরিশবাবু? হরিশ হতভম্বের মতন কিছুক্ষণ চেয়ে থেকে বলল, পাগল। পাগল? পাগলই বটে, কিন্তু করলে কি শুনি? এই বলে সে হাউ হাউ করে কেঁদে ফেলে সহসা হাঁটু গড়িয়ে বিধবার পায়ের কাছে ঢিপ ঢিপ করে মাথা খুঁড়তে লাগলো। মুহুরি কাজ ফেলে ছুটে আসলো। একজন জুনিয়র উকিল সেই মাত্র এসেছিল, সেও এসে দ্বারের কাছে দাঁড়ালো। বোস কোম্পানির বিল সরকার তারই কাঁধের উপর দিয়ে উঁকি মারতে লাগলো এবং তাদেরই চোখের সামনে নির্বলা মাথা ঠুকতে লাগলো। আমি সব জানি, আমি সব বুঝি, থাকো তোমরা এই সুখে থাকো, কিন্তু সতী মায়ের সতী কন্যা যদি হই, যদি মনে জ্ঞানে এক বই না দুই জেনে থাকি, যদি। এদিকে বিধবা নিজেও কেঁদে ফেলে বলতে লাগলেন, কী ব্যাপার হরিশবাবু, কী দুর্নাম দেয়া, কি আমার? হরিশ কারো কোনো প্রতিবাদ করল না। অধোমুখে দাঁড়িয়ে শুধু তার মনে হতে লাগলো, পৃথিবী দ্বিধা হও না কিসের জন্য? লজ্জায়, ঘৃণায়, ক্রোধে সেদিন হরিশ সেই ঘরে স্তব্ধ হয়ে গেল। আদালতে বের হবার কথা ভাবতেও পারল না। দুপুরবেলা উমা এসে বহু সাধ্য সাধনা এবং মাথার দিব্যি দিয়ে কিছু খাইয়ে গেল। সন্ধ্যার আগে বামুন ঠাকুর রূপোর বাটিতে করে খানিকটা জল এনে পায়ের কাছে রাখল। হরিশের প্রথমে ইচ্ছে হলো লাথি মেরে ফেলে দেয়, কিন্তু আত্মসংবরণ করে আজও পায়ের বুড়ো আঙুলটা ডুবিয়ে দিল। স্বামীর পাদতক পান না করে নির্মলা কোনোদিনই জল স্পর্শ করত না। রাত্রে বাইরের ঘরে একাকী শুয়ে হরিশ ভাবছিল, তার এই দুঃখময় দুর্ভর জীবনের অবসান কবে হবে। এমনই অনেক দিন অনেক রকমেই ভেবেছে, কিন্তু তার এই সতী স্ত্রীর একনিষ্ঠ পতিপ্রেমের যে দুর্বিষহ নাগপাশের বাঁধন থেকে মুক্তির কোনো পথই তার চোখে পড়েনি। 2 বছর চলে গেছে। নির্মলা অনুসন্ধান করে জেনেছে যে খবরের কাগজের খবর একেবারেই ভুল নয়। লাবণ্য যথার্থই পাবনার স্কুলের পরিদর্শক হয়ে আসছে। আজ হরিশ একটু সকাল সকাল আদালত থেকে ফিরে ছোট বোন ওমাকে জানালো, রাত্রের ট্রেনে তাকে বিশেষ জরুরি কাজে কলকাতা যেতে হবে। ফিরতে বোধহয় 3 4 সময় লাগবে। বিছানা এবং প্রয়োজনীয় কাপড় চোপড় যেন চাকরকে দিয়ে ঠিক করে রাখা হয়। 15 দিন হলো স্বামী স্ত্রীতে কথাবার্তা বন্ধ ছিল। রেলওয়ে স্টেশন দূরে, রাত 8টার মধ্যেই মোটর করে বের হয়ে পড়তে হবে। সন্ধ্যার পরে সে মোকদ্দমার দরকারি কাগজপত্র হ্যান্ডব্যাগে গুছিয়ে নিচ্ছিল। নির্মলা এসে প্রবেশ করল। হরিশ মুখ তুলে চেয়ে দেখল, কিন্তু কিছু বলল না। নির্মলা কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করল, আজ কলকাতায় যাচ্ছ নাকি? কেন? কেন আবার কি? মক্কেলের কাজ, হাইকোর্টে মোকদ্দমা আছে। চলো না, আমিও তোমার সঙ্গে যাই। তুমি যাবে? গিয়ে কোথায় থাকবে শুনি? যেখানে হোক, তোমার সঙ্গে গাছতলায় থাকতেও তো আমার লজ্জা নেই। কথাটি ভালো এবং সতী স্ত্রীরই উপযুক্ত, কিন্তু হরিশের সর্বাঙ্গে যেন বিছুটি মাখিয়ে দিল। বলল, তোমার লজ্জা না থাক, আমার আছে। আমি গাছতলার পরিবর্তে আপাতত কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠব বলে স্থির করেছি। তাহলে তো ভালোই হলো। তার বাড়িতেও নিশ্চয়ই স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার কোনো অসুবিধে হবে না। না, সে হবে না। বলা নেই কওয়া নেই, বিনা আহ্বানে পরের বাড়ি তোমাকে নিয়ে উঠতে আমি পারবো না। পারবে না সে আমি জানি, আমাকে সঙ্গে নিয়ে তো লাবণ্যের ওখানে আর ওঠা যায় না। হরিশ খেপে গেল, হাত মুখ নেড়ে চিৎকার করে বলল, তুমি যেমন নোংরা তেমনই মন্দ। সে বিধবা ভদ্রমহিলা, আমি বা সেখানে যাব কেন? সেই বা আমাকে যেতে বলবে কেন? তাছাড়া আমার সময় বা কই বলো তো? কলকাতায় গিয়ে পরের কাজে তো নিঃশ্বাস ফেলবারও ফুরসত পাবো না। পাবে গো, পাবে। এই বলে নির্মলা ঘর থেকে বের হয়ে গেল।
দিন তিনেক পরে হরিশ কলকাতা থেকে ফিরে আসলে স্ত্রী বলল, 4-5 দিন বলে গেলে, 3 দিনে যে ফিরে এলে বড়। কাজ চুকে গেল, তাই চলে এলাম। নির্মলা জোর করে একটু হেসে প্রশ্ন করল, লাবণ্যর সঙ্গে দেখা হয়নি বুঝি? না। কলকাতাতেই যদি গেলে একবার খবর নিলে না কেন? সময় পাইনি। অত কাছাকাছি গেলে সময় একটুখানি করে নিলেই তো হতো। এই বলে সে চলে গেল। এর মাসখানেক পরে একদিন আদালতে বের হবার সময়ে হরিশ নিজের বোনকে ডেকে বলল, আজ আমার ফিরতে বোধ করে একটু রাত হয়ে যাবে উমা। কেন দাদা? উমা কাছেই ছিল, আসতে বললেই চলতো, কিন্তু কণ্ঠস্বর উঁচুতে চড়িয়ে অদৃশ্য কাউকে লক্ষ্য করে হরিশ উত্তর দিল, যোগেনবাবুর বাড়িতে একটা জরুরি পরামর্শ আছে, দেরি হয়ে যেতে পারে। ফিরতে দেরি হলো, রাত 12টার কম নয়। হরিশ মোটর থেকে নেমে বাইরের ঘরে প্রবেশ করল। কাপড় ছাড়তে ছাড়তে শুনতে পেল স্ত্রী ওপরের জানলা দিয়ে সোফারকে ডেকে জিজ্ঞেস করছে, আব্দুল, যোগিনবাবুর বাড়ি থেকে এলে বুঝি? नहीं माई जी, स्टेशन से आते हैं। स्टेशन? स्टेशन কেন? গাড়িতে কেউ এলো? কলকাতা से एक माई जी और बच्चा आया। কলকাতা থেকে? আব্দুল হ্যাঁ বলে জবাব দিয়ে গাড়ি আস্তা বলে নিয়ে গেল। ঘরের মধ্যে হরিশ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। এরূপ সম্ভাবনার কথা যে তার মনে হয়নি তা নয়, কিন্তু নিজের চাকরকে মিথ্যা বলতে অনুরোধ করতে সে কিছুতেই পেরে ওঠেনি। রাত্রে শোবার ঘরের মধ্যে একটা কুরুক্ষেত্র কাণ্ড হয়ে গেল। পরদিন সকালেই লাবণ্য ছেলে নিয়ে এ বাড়িতে এসে উপস্থিত। হরিশ বাইরের ঘরেই ছিল। তাকে বলল, আপনার স্ত্রীর সঙ্গে পরিচয় নেই, চলুন আলাপ করিয়ে দেবেন। হরিশের বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো। এবার সে এমনও বলতে চাইল, এখন অত্যন্ত কাজের তাড়া, কিন্তু সে অজুহাত খাটল না। তাকে সঙ্গে করে এনে স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিতে হলো। বছর 10 ছেলে এবং লাবণ্য। নির্মলা তাদের সমাদরে গ্রহণ করল। ছেলেকে খাবার খেতে দিল এবং তার মাকে সযত্নে আসন পেতে দিল। বলল, আমার সৌভাগ্য যে আপনার দেখা পেলাম। হরিশবাবুর মুখে শুনেছিলাম আপনি ক্রমাগত বারব্রত আর উপবাস করে শরীরটাকে একেবারেই নষ্ট করে ফেলেছেন। এখনও তো বেশ ভালো দেখাচ্ছে না। ওসব বাড়ানো কথা, কিন্তু এ আবার উনি কবে বললেন? হরিশ তখনও কাছে দাঁড়িয়েছিল। সে একেবারে বিবর্ণ হয়ে উঠল। এবার কলকাতায় খেতে বসে কেবল আপনারই কথা। ওর বন্ধু কুশলবাবুর বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে কি না, ওই ছাতের উপর থেকে চেঁচিয়ে ডাকলেই শোনা যায়। খুব সুবিধে তো। কিন্তু তাতেই শুধু হয়নি, ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হতো। বটে, আপনার জাতের গোঁড়ামিও কিন্তু কম নেই। ব্রাহ্মদের ছোঁয়া খান না, আমার পিসিমার হাতে পর্যন্ত না, সমস্তই আমাকে নিজে রেঁধে নিজে পরিবেশন করতে হতো। এই বলে সে হাসি মুখে সকৌতুকে হরিশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এর মধ্যে আপনার কী লজিক আছে বলুন তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছাড়া? হরিশের সর্বাঙ্গ ঝিমঝিম করতে লাগলো। তার মিথ্যাবাদিতা প্রমাণিত হয় তার মনে হলো। এতদিনে মা বাসুমাতা দয়া করে বোধহয় তাকে জঠরে টেনে নিচ্ছেন। কিন্তু আশ্চর্য এই যে নির্মলা আজ ভয়ঙ্কর উন্মাদ কাণ্ড কিছু একটা না করে স্থির হয়ে বসে থাকল। সংশয়ের বস্তু এভাবে সত্য হতে দেখে সে বোধহয় কিছুটা চেতনা হারিয়ে ফেলেছিল। হরিশ বাইরে এসে স্তব্ধ এবং পাংশু মুখে বসে থাকল। এই ভীষণ সম্ভাবনার কথা স্মরণ করে লাবণ্যকে আগে সতর্ক করবার কথা তার বহুবার মনে হয়েছে, কিন্তু আত্ম অবমাননাকর এবং একান্তই এই মর্যাদাহীন লুকোচুরির প্রস্তাব সে কোনো মতেই এই শিক্ষিত এবং ভদ্র মহিলাটির সম্মুখে উচ্চারণ করতে পারেনি। লাবণ্য চলে গেলে নির্মলা ঝড়ের বেগে ঘরে ঢুকে বলল, ছি, তুমি এমন মিথ্যাবাদী, এত মিথ্যে কথা বলো। বেশ করে বলি, আমার খুশি। নির্মলা কিছুক্ষণ স্বামীর মুখের দিকে নিঃশব্দে চেয়ে থেকে কেঁদে ফেলল। বলল,
বলো, যত ইচ্ছে মিথ্যে বলো, যত খুশি আমাকে ঠকাও, কিন্তু ধর্ম যদি থাকে, যদি সতী মায়ের মেয়ে হই, আর যদি কায় মনে সতী হই, আমার জন্য তোমাকে একদিন কাঁদতে হবে হবে হবে। এই বলে সে যেমন এসেছিল তেমনই দ্রুত বেগে বের হয়ে গেল। কথাবার্তা আগে থেকেই বন্ধ ছিল, এখন সেটা আরও দৃঢ়তর হলো এই মাত্র। খাওয়া এবং ঘুম নিচের ঘরে। হরিশ আদালতে যায় আসে, বাইরের ঘরে একাকী বসে কাটায়। এটা নতুন কিছু নয়। আগে সন্ধ্যার সময় একবার করে ক্লাবে গিয়ে বসত, এখন সেটুকুও বন্ধ হয়ে গেছে। কারণ শহরের সেদিকে লাবণ্যের বাড়ি। তার সব সময় মনে হয় তার সতী সাধ্বী স্ত্রীর 2 চোখ 10 চোখে পরিণত হয়ে সব সময় তাকেই নিরীক্ষণ করে চলছে। তার কোনো বিরাম বা বিশ্রাম নেই। তার আলমারির মধ্যে একটা কালী সিংহের মহাভারত ছিল। যখন সময় কাটত না, তখন তা থেকে সে বেছে বেছে সতী নারীর উপাখ্যান পড়ত। কি তার প্রচণ্ড বিক্রম, কতই না অদ্ভুত কাহিনী। স্বামী পাপি তাপি যাই হোক না কেন, কেবলমাত্র স্ত্রীর সতীত্বের জোরেই সমস্ত পাপ মুক্ত হয়ে শেষে একত্রে তারা বাস করে। কল্পকাল যে ঠিক কত হরিশ জানত না, কিন্তু সে যে কম নয় তা মুনি ঋষিদের লেখা শাস্ত্রবাক্য থেকেই বোঝা যায়। এ কথা মনে করে তার সর্বাঙ্গ অবশ হয়ে ওঠে। পরলোকের ভরসায় জলাঞ্জলি দিয়ে সে বিছানায় শুয়ে মাঝে মাঝে ইহলোকের ভাবনা ভাবত, কিন্তু কোনো পথ নেই। সাহেবদের হলে মামলা মোকদ্দমা খাড়া করে এতদিনে যা হোক একটা ছাড় রফা করে ফেলত। মুসলমানদের হলে 3 তালাক দিয়ে পূর্বেই সব কিছু চুকিয়ে ফেলত। কিন্তু নিরীহ এক পত্নীব্রত ভদ্র বাঙালির তা সম্ভব নয়। ইংরেজি শিক্ষায় বহু বিবাহ ঘটেছে, বিশেষত নির্মলা। চন্দ্র সূর্য যার মুখ দেখতে পায় না, অতি বড় শত্রু যার সতীত্বে বিন্দুমাত্র কলঙ্ক লেপন করতে পারে না। বস্তুত স্বামী ছাড়া যার কোনো ধ্যান জ্ঞান নেই, তাকেই পরিত্যাগ। বাপরে, নির্মল নিষ্কলঙ্ক হিন্দু সমাজের মধ্যে কি আর মুখ দেখাতে পারবে? দেশের লোকে খাই খাই করে হয়তো তাকে খেয়েই ফেলবে। ভাবতে ভাবতে চোখ কান গরম হয়ে উঠত। বিছানা ছেড়ে মাথায় মুখে জল দিয়ে রাতটুকু সে চেয়ারে বসে কাটাতো। এমন করে বুঝি মাসখানেক গেছে। হরিশ আদালতে বের হচ্ছিল, এমন সময় ঝি এসে একটা চিঠি তার হাতে দিল। বলল জবাবের জন্য লোক দাঁড়িয়ে আছে। খাম ছেঁড়া, ওপরে লাবণ্যের হাতের সই। হরিশ জিজ্ঞাসা করল, চিঠি আমার খুললে কে? মা। হরিশ চিঠি পড়ে দেখল লাবণ্য অনেক দুঃখ করে লিখেছে, সেদিন আমার অসুখ চোখে দেখে গিয়েও আর একটিবার খবর নিলেন না আমি মরলুম কি বাঁচলুম। অথচ বেশ জানেন এ বিদেশে আপনি ছাড়া আমার কোনো আপনার লোক নেই। যাই হোক, এ যাত্রায় আমি মরিনি, বেঁচেই আছি। এই চিঠি কিন্তু নালিশের জন্য নয়। আজ আমার ছেলের জন্মতিথি। কোর্টের ফেরত একবার এসে তাকে আশীর্বাদ করে যাবেন, এই ভিক্ষা। লাবণ্য। পত্রের শেষে পুনশ্চ দিয়ে জানিয়েছে, রাত্রের খাওয়াটা আমার এখানেই খেতে হবে, একটুখানি গান বাজনার আয়োজনও আছে। চিঠি পড়ে বোধ করি সে খানিকক্ষণ আনমনা হয়ে পড়েছিল। হঠাৎ চোখ তুলতেই দেখতে পেল ঝি হাসি লুকোতে মুখ নিচু করল। অর্থাৎ বাড়ির দাসী চাকরের কাছেও যেন একটা তামাশার ব্যাপার হয়ে গেছে। এক মুহূর্তে তার শিরার রক্ত আগুন হয়ে উঠল। যতই সইছি ততই কি পীড়নের মাত্রা আরও বেশি বেড়ে চলেছে? চিঠি কে এনেছে? তাদের বাড়ির ঝি। তাকে বলে দাও গে আমি কোর্টের ফেরত যাব। এই বলে সে বীর দর্পে মোটরে গিয়ে বসল। সে রাত্রে বাড়ি ফিরতে হরিশের সম্ভবত অনেক রাত্রেই হলো। গাড়ি থেকে নেমে সে দেখল তার উপরে শোবার ঘরের জানলায় দাঁড়িয়ে নির্মলা পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে আছে। ডাক্তারের দল অল্প কিছুক্ষণ হলো বিদায় নিয়েছেন। পারিবারিক চিকিৎসক বৃদ্ধ জ্ঞানবাবু যাবার সময় বলে গেলেন, বোধহয় সমস্ত আফিংটাই বার করে ফেলা হয়ে গেছে, বৌমার জীবনের আর কোনো শঙ্কা নেই। হরিশ একটুখানি ঘাড় নেড়ে কী ভাবছে প্রকাশ করল। বৃদ্ধ তাতে মনোযোগ করলেন না, বললেন, যা হবার হয়ে গেছে, এখন কাছে কাছে থেকে 1-2 সাবধানে রাখলেই বিপদটা কেটে যাবে। চিপ আজ্ঞে বলে হরিশ স্থির হয়ে বসে পড়ল।
সেদিন বার লাইব্রেরির ঘরে আলোচনা অত্যন্ত তীক্ষ্ণ এবং কঠোর হয়ে উঠল। ভক্ত বীরেন বলল, আমার গুরুদেব স্বামীজি বললেন, বীরেন, মানুষকে কখনো বিশ্বাস করবে না। সেদিন গোসাইবাবুর বিধবা পুত্রবধূর সম্বন্ধে যে স্ক্যান্ডালটা প্রকাশ হয়ে পড়েছিল, তোমরা তা বিশ্বাস করলে না। বললে, হরি সে কাজ তো করতেই পারে না। এখন দেখলে গুরুদেবের কৃপায় আমি এমন অনেক জিনিস জানতে পারি যা তোমরা ড্রিম করো না। হরিশটা কি স্কাউন্ড্রেল? ওরকম সতীসাধ্যী স্ত্রী যার, কিন্তু মজা দেখেছো সংসারে? বদমাইশগুলোর ভাগ্যে কেবলই এরকমই স্ত্রী জোটে। নিঃসন্দেহে আমার তো মাথার চুল পেকে গেল, কিন্তু ক্যারেক্টারে কেউ কখনো একটা স্পট দিতে পারলে না। অথচ আমারই হলো 7টা মেয়ে। বিয়ে দিতে দিতে একেবারে দেউলিয়ে হয়ে পড়লাম। যোগেনবাবু বললেন, আমাদের মেয়ে স্কুলের পরিদর্শক হিসেবে লাবণ্যপ্রভা মহিলাটি দেখছি একেবারে আদর্শ। বোধ করে ওনার গভর্নমেন্টে মুভ করা উচিত। অ্যাবসোলুটলি নেসেসারি। সম্পূর্ণ একটা দিন পার হলো না। সতী সাধ্যের স্বামী হরিশের চরিত্র জানতে শহরের কারো বাকি থাকলো না, এবং শরীরের কৃপায় সকল কথাই তার কানে এসে পৌঁছল। দাদা, তুমি আবার বিয়ে করো। পাগল? পাগল কেন? আমাদের দেশে পুরুষের তো বহু বিবাহ ছিল। তখন আমরা বর্বর ছিলাম। বর্বর কিসের দাদা? তোমার দুঃখ আর কেউ না জানে আমি তো জানি। সমস্ত জীবনটা কি এমন করে ব্যর্থ হয়ে যাবে? উপায় কি বোন? স্ত্রী ত্যাগ করে আবার বিয়ে করার ব্যবস্থা পুরুষের আছে, সে কথা আমি জানি, কিন্তু মেয়েদের তো নেই। তোর বৌদিরও যদি এ পথ খোলা থাকতো, তোর কথায় আমি রাজি হতাম। ওমা, তুমি যে কি বলো দাদা? এই বলে ওমা রাগ করে চলে গেল। হরিশ চুপ করে একা বসে থাকল। তার উপায়হীন অন্ধকার মনটা থেকে কেবল একটা কথাই বারবার বের হয়ে আসলো, পথ নেই, পথ নেই, পথ নেই। এই আনন্দহীন জীবনের দুঃখই শুধু ধ্রুব হয়ে থাকলো। তার বসবার ঘরের মধ্যে যখন সন্ধ্যার ছায়া পড়ছে, তখন তার কানে এলো পাশের বাড়ির দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব ভিখারির দল কীর্তন গাইছে। দুতি মথুরায় এসে ব্রজনাথের হৃদয়হীন নিষ্ঠুরতার কাহিনী বিনিয়ে বিনিয়ে নালিশ করছে। সেকালে এ অভিযোগের কীরকম উত্তর দুতি মিলিয়েছিল হরিশ জানত না, কিন্তু একালে সে ব্রজনাথের পক্ষে বিনা পয়সার উকিল দাঁড়িয়ে তর্কের ওপর তর্ক জুড়িয়ে মনে মনে বলতো, ওগো দুতি, নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো জিনিস, সংসারে তার কোনো তুলনা নেই। কিন্তু তুমি তো সব কথা বুঝবে না, বললেও না। কিন্তু আমি জানি ব্রজনাথ কিসের ভয়ে পালিয়ে গিয়েছিলেন, এবং 100 বছরের মধ্যে আর মুখ হননি। কংস টংস সবই মিছে কথা। আসল কথা শ্রীরাধার ওই একনিষ্ঠ প্রেম। একটু থেমে বলতে লাগলো, তবু তো তখনকার কালে ঢের সুবিধে ছিল। মথুরায় লুকিয়ে থাকা চলত, কিন্তু একাল ঢের কঠিন। না আছে পালাবার জায়গা, না আছে মুখ দেখাবার স্থান। এখন ভুক্তভোগী ব্রজনাথ দয়া করে অধীনকে একটু শীঘ্র পায়ে স্থান দিলেই বাঁচে।